এই কে তোরা? তোদের সাহস তো কম না? আমার গাড়ির সামনে এসে দাঁড়াস। সামনে থেকে সর বলছি, তা না হলে খবর আছে। আমাকে কিন্তু চেনো না। চিনি না মানে? তোমাকে খুব ভালো করে চিনি। এখন আর কথা না বলে দরজা খুলো, তাহলে এই গাড়িটা এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। ম্যাম কি করব এখন, সামনে যেতেও পারছি না, কাদা আর ওরা অনেক গাড়ি। সত্যি সত্যি ধাক্কা দিলে নিচে পড়ে গেলে আমাদের মৃত্যু অনিবার্য। কেন যে এখানে ঘুরতে আসলাম, এখন নিজেকে নিজে মারতে ইচ্ছে করছে। আচ্ছা তুই তাহলে দরজা খুলে দে। কিন্তু ম্যাম। দেখ, তোর এত আমতা আমতা করতে হবে না। তোকে দরজা খুলে দিতে বলেছি, দরজা খুলে দে। দরজা তো তোকে খুলতেই হলো, শুধু এত অভিনয় করলি, আর আজকে তোকে আমার হাত থেকে বাঁচাবে কে দেখি। দেখ, তোদের যা যা দরকার সব নিয়ে যা। ফোন, টাকা পয়সা যা লাগবে নিয়ে যা। আমার তো এইগুলোর কিছুই লাগবে না, আমার লাগবে তোকে। ভাই, ড্রাইভারটা তো পালিয়ে গেল। ও যদি আবার গ্রামে গিয়ে কাউকে ডেকে নিয়ে আসে তখন কি হবে? আরে যাক যাক, কত দূর আর যাবে, ওর মতো ভীতু একটা। কথাটা বলে ছেলেটা নেহার দিকে এগিয়ে যেতে লাগে। ছেলেটার বন্ধুরা আশপাশে লক্ষ্য রাখতে লাগে। এমন সময় স্বাধীন শক্ত একটা ডাল নিয়ে এসে ছেলেটার মাথায় আঘাত করে মাথা ধরে নিচে পড়ে যায়। ওই তোরা দেখছিস কি তাকিয়ে তাকিয়ে? মার ওকে। শালার এত বড় সাহস আমাকে আঘাত করে। আজ ওর একদিন কি আমাদের যে কদিন লাগে। কথাটা বলেই ছেলেগুলো স্বাধীনকে মারতে আসে। নেহা গাড়ি থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি করতে লাগে। ছেলেগুলোকে মারতে মারতে একদম আধা মরা করে ফেললে সবাই সেখান থেকে দূরে যায়। তখনই বেশ কিছু গ্রামবাসী লাঠি নিয়ে আসে। স্বাধীন আর নেহা এমন অবস্থা দেখে তার উল্টা পাল্টা চিন্তা করে। ধ্যাৎ বাল, কি দিয়ে কি হয়ে গেল? তোর মতো একটা সামান্য গাড়ির ড্রাইভারের সঙ্গে আমার বিয়ে হলো। এটা যদি আমার বন্ধু বা বাবারা জানতে পারে, আমার কি হবে আল্লাহ? ম্যাম, এত চিন্তা করতে হবে না। তুই চুপ থাক। তোর কথা আমার একদমই শুনতে ইচ্ছে করছে না। কেন যে ঘুরতে আসলাম, এখন তার ফল ভোগ করছি। ম্যাম দেখেন, যা হবার তা হয়ে গিয়েছে, এখন এত চিন্তা করে লাভ কি বলেন? তুই চুপ থাক। তোর তো অনেক খুশি হচ্ছিস। বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করেছিস, তোকে আর গাড়ি চালাতে হবে না, রাজার মতো বসে খেতে পারবি, এই চিন্তা করেছিস তাই না? একদমই ভুল ভাবছিস তুই। আগে শহরে যাই, তারপর তোর একটা ব্যবস্থা করব। ম্যাম, শুধু শুধু চিন্তা করে আর কি লাভ বলেন? দেখেন এখানে আমাদের কেউ চেনে না, আর আপনার বন্ধুরা আমাদের দেখেনি। বিয়ে করতে তো আমরা এই বিষয়টা ভুলে যাই, তাহলেই হয়ে গেল। শুধু শুধু এত চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুই বুদ্ধিটা ঠিক দিয়েছিস। এটাই তাহলে করি। যে হয়তো কেউ দেখেই নাই আর আমাদের চেনেও না, তো এই চ্যাপ্টারটা আমরা এখানেই ভুলে যাই। এখন চল, সবাই আমাদের জন্য অনেক চিন্তা করছে, আর ফোনে নেটওয়ার্ক নেই। ঠিক আছে ম্যাম, চলেন তাহলে। কিন্তু এই বৃষ্টিতে। স্বাধীনের কথা শুনে নেহা রেগে তাকায়। সরি ম্যাম, চলেন চলেন। মা, তোমরা এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? আপনারা যা করলেন একদমই ভালো করলেন না। আপনাদেরকে সবাইকে আমি দেখে নিব। আপনারা আমাকে চেনেন না, আমার বাবা তাকেও চেনেন না। তোমাকে দেখে, তোমার পোশাক আশাক, কথা বলার ধরন দেখে বোঝা যায় তুমি ধনী ঘরের বেঁকে যাওয়া কোনো মেয়ে। আর ঢাকায় শুনেছি বড় বড় বাসা থাকে, তাতে এই জঙ্গলের মধ্যে দুজন, সি, ভাবতেও লজ্জা করছে। আমার তোমাদের জন্যই এখানকার এই জেনারেশনটা এমন হয়ে গেছে। আঙ্কেল প্লিজ, আমাদের ভুল ভাবছেন আপনি। তিনি আমার ম্যাম, আর আমি ওনার গাড়ির ড্রাইভার। এইখানে ঘুরতে আসছিলাম সব বন্ধুরা মিলে, কিন্তু ম্যামের যে বন্ধুরা তারা বেরিয়ে গেছে। আমরা বের হতে পারিনি, গাড়ি কাদায় আটকে গিয়েছিল। বের হতে হতে একটু রাত হয়ে যায়, তখনই কিছু বখাটে ছেলেরা আসে। ম্যামের সঙ্গে উল্টাপাল্টা কাজ করতে নেই, তখন আমি তাদেরকে লাঠি দিয়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দেই। আর তখন আপনারা সেখানে আসেন চিৎকার চেঁচামেচি শুনে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু আমাদের গ্রামের প্রত্যেক ছেলেরাই তো আমাদের সাথে ছিল। তাহলে তোমাদের উপর আক্রমণ কারা করলো? নিজের গ্রামের ছেলেরা তো কখনো আসবেই না এই বৃষ্টির মধ্যে। তাহলে তোমাদের মধ্যে কেউ এরকম করছে? একদম বাজে কথা বলবেন না। নিজের গ্রামের ছেলেদেরকে নিয়ে কথা বললেই কথাগুলো নিলেন। আপনাদের সবাইকে দেখে নিব আমি। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল, এখনই বের হব এখান থেকে। আর এক মুহূর্তও থাকবো না। আচ্ছা আঙ্কেল, তাহলে আমরা আসি। এখানে নেটওয়ার্ক পাচ্ছি না, সবাই আমাদের জন্য চিন্তা করছে না গেলে। ও আচ্ছা, তোমরা
যাচ্ছ তা আজকে তো যেতে পারবে না, যে বৃষ্টি হচ্ছে আজকে আর থামবে না বোধহয়। আর রাস্তাঘাটের যে অবস্থা, যে কোনো সময় পাহাড় ধসে পড়তে পারে, তোমাদের ক্ষতি করতে পারে। আমি বলি কি, আজকে রাতটা থেকে যাও, কালকে সকালের পরিবেশটা স্বাভাবিক হলে তখন যেও। কি এইখানে থাকতে হবে? তাও আজকে রাতে? একদমই অসম্ভব। এই তুই এখন ওইখানে দাঁড়িয়েছিস কেন? চল আমার সাথে, এক্ষুনি চল। দেখো মা, তোমাদের ভালোর জন্যই বলছি, আমি আর রাগ করাটা স্বাভাবিক। আর তখন তো আর বুঝিয়ে বলিনি, রাগ দেখিয়ে বলেছো। বুঝিয়ে বললে হয়তো বা বুঝতে পারতাম। এখন তোমাদের ইচ্ছে। ম্যাম থাক, বাদ দেন, কালকে সকালে গেলেই হবে। আর দেখলেনই তো রাস্তাঘাটের যে অবস্থা, রাত করে না যাওয়াটাই ভালো। তখনই বিদ্যুৎ চমকায়। নেহা ভয় পেয়ে যায়, যেতে চায় না। তারপর বৃদ্ধ লোকটা একটা রুম দেখিয়ে দেয়। নেহা গিয়ে খাটের উপরে বসে পড়ে। স্বাধীন কোথায় বসবে বুঝতে পারে না। সোফাও নেই, সেখানেই দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই কারেন্ট চলে যায়। নেহা ভয় পেয়ে ফোনে ফ্ল্যাশ অন করতে যাবে, দেখে ফোনেও চার্জ নেই। তখনই দরজায় নক হয়। নেহা ভয় পেয়ে গুটিসুটি হয়ে বসে থাকে। স্বাধীন গিয়ে খুলে দেয়। কারেন্ট তো চলে গেছে, মনে হয় না আগামী 2-3 দিন আর আসবে। বাহিরে যে ঝড় হচ্ছে, এই মোমবাতিটা রেখে দিন। ধন্যবাদ তোমাকে। স্বাধীন মোমবাতি হাতে নিয়ে মেয়েটার সাথে কথা বলতে লাগে। নেহা ভ্রুকুচকে তাকিয়ে থাকে। একটু পর মেয়েটা চলে যায়। স্বাধীন দরজা লাগিয়ে দিয়ে মোমবাতিটা টেবিলের উপরে রেখে দেয়। তোকে দেখে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তোর মধ্যে ভেজাল আছে। মানে কি বোঝাতে চাচ্ছেন ম্যাম? বুঝতে পারছি না। চেনা নেই জানা নেই অমনি এক মেয়ের সঙ্গে আদিক্ষেতা কিসের? হ্যাঁ, কত মিষ্টি করে কথা বলছিস, ওইভাবে তো আমাকেও কখনো কথা বলিসনি তুই। ম্যাম, ওনাদের বাসাতে থাকতে দিয়েছে, ওনার সাথে ভালোভাবে কথা বলবো না তো কি করব বলেন? যদি আবার বের করে দেয় রাতে, কোথায় থাকবো? ওনারা অনেক ভালো মনের মানুষ। তোর কাছে তো ভালো লাগবেই, কারণ আমাকে বিয়ে করেছিস। তোর তো লোভ ছিল আমার বাবার সম্পত্তির দিকে, তাই না? এখন তো তাও তুই পেতে চলেছিস, কারণ তার মেয়েকে বিয়ে করেছিস। আমার কোনো ইচ্ছে নেই, আর বিয়ে কিভাবে হয়েছে এটা আপনি ভালো করে জানেন। সো বাদ দিন, আর চিন্তা করতে হবে না। ঢাকায় গিয়ে ডিভোর্স দিয়ে দেব আপনাকে। তখনই বিদ্যুৎ চমকায়। নেহা ভয় পেয়ে খাট থেকে উঠে দৌড়ে এসে স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন ভ্যাবাচেকা খেয়ে যায়। নেহা চোখ বন্ধ করে জড়িয়ে ধরে থাকে। স্বাধীন নেহাকে তার কাছ থেকে ছাড়িয়ে বলে, আরে ম্যাম, কি করছেন? মাথা ঠিক আছে আপনার? আমার মতো ছোট লোক জানোয়ার কুত্তার বাচ্চা ছেলেকে জড়িয়ে ধরেছেন। ছাড়েন বলছি। আরে না, প্লিজ আমাকে আর একটু থাকতে দে। আমি অনেক ভয় পাই এই বজ্রপাতকে, প্লিজ। ভয় পেতে হবে না, বন্ধ হয়ে গিয়েছে। এখন যান ঘুমান আপনি, রাত অনেক হয়েছে। না, যদি আবার বিদ্যুৎ চমকায় তখন কি হবে? তুই চল আমার সাথে, ঘুমাবি একসঙ্গে। ম্যাম পাগল হয়েছেন নাকি? আবার যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তখন তো আবার আমাকে গালাগালি করবেন, মারবেন। বাদ দিন, আমি নিজেই থাকতে পারবো। যান, আপনি ঘুমান। না, আমি কিছুই বলবো না, তাও আমার সঙ্গে ঘুমাবি প্লিজ। বলে তো বিয়ে হয়েছে, সো যা হবার তা হবে। নেহার এমন কথা শুনে স্বাধীন অবাক হয়ে যায়। তারপর দুজনে খাটের উপর দিয়ে শুয়ে পড়ে। নেহা স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার এমন লাগছে কেন? তোকে অনেক কাছে পেতে ইচ্ছে করছে, মাতাল হয়ে যাচ্ছি। থাক ম্যাম, বাদ দিন তো, ঘুমান। আর এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে বের করে দেন, তাহলেই হবে। আচ্ছা সত্যি করে একটা কথা বলবি, আমি কি দেখতে অনেক বাজে আর খারাপ? না ম্যাম, আপনি তো অনেক সুন্দর পরীদের মতো দেখতে, বাট সবার তো আর ওই পরী ধরার সামর্থ্য নেই, তাই আর কি দূর থেকে দেখে যাই। এর মানে তুই আমাকে পছন্দ করিস? স্বাধীন কি বলবে বুঝতে পারে না, চুপ হয়ে যায়। নেহা স্বাধীনের বুকের উপরে মাথা দিয়ে শার্টের কলার চেপে ধরে। স্বাধীন মাতাল হয়ে যেতে লাগে, কিন্তু নিজেকে স্বাভাবিক করে নেয়। ম্যাম কি করছেন? প্লিজ ছাড়েন। জানি আপনি এখন উল্টাপাল্টা কথা বলছেন, মাথা ঠিক নেই আপনার। সকালে উঠে এরকম দেখলে আবার আমাকে বকাবকি করবেন। ছাড়েন বলছি। আরে না না, কি বলবো, তুই তো এখন আমার বিয়ে করা স্বামী, তো স্বামীর সাথে সব কিছুই করা যায়। স্বাধীন ভ্রুকুচকে নেহার দিকে তাকায়। নেহা স্বাধীনের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্বাধীন নেহার দিকে তাকাতেই অবাক হয়ে যায়।
স্বাধীনকে তার উপরে উঠিয়ে নেয় কলার ধরে। স্বাধীন নেহার কাছ থেকে ছাড়া পাবার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু নেহা আরো শক্ত করে জড়িয়ে ধরে। এরকম করতেছিস কেন? যে এখানে তোকে আমার কাছে ডাকছি আর তুই কিনা তুলে দূরে যাচ্ছিস। আমার অধিকার চাই, এখন যদি না দিস তাহলে তোর খবর আছে। ধ্যাত বাল ছাড়েন তো, কিসের অধিকার চান আপনি? হ্যাঁ, আর উল্টাপাল্টা কথা বলছেন, মাথা নষ্ট হয়ে গেছে নাকি? শোনেন বলছি, ভালোই ভালোই। স্বাধীনের রাগী কণ্ঠে কথা ধরন দেখে নেহা স্বাভাবিক হয়। তারপর স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন উঠে খাট থেকে উঠে বাইরে জানালার দিকে তাকিয়ে থাকে। নিঝুম বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বজ্রপাত করছে। তখনই আচমকাই জোরে বজ্রপাত হয়। নেহা উঠে দৌড়ে স্বাধীনের কাছে এসে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো বুকে মুখ লুকায়। প্লিজ এখন কিছু বলিস না। দেখ এমনিতেই অনেক ভয় পেয়ে আছি, আর সরি তখন অমন করার জন্য। এমনিতেই তোকে পরীক্ষা করছিলাম। এখন তো ছাড়েন, আর আমি তো আছি। আর এইভাবে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, আচ্ছা চলেন গিয়ে ঘুমাই, কিন্তু একদমই উল্টাপাল্টা কিছু করবেন না। আচ্ছা ঠিক আছে। নেহা এখনো স্বাধীনের বুকে মুখ লুকিয়ে আছে। স্বাধীন আচমকাই নেহাকে কোলে তুলে নেয়। নেহা অবাক হয়ে স্বাধীনের মুখের দিকে তাকিয়ে থাকে। জড়িয়ে ধরে কেউ এভাবে হাঁটে? এইভাবে এখান থেকে খাট অবধি যেতে নাও লাগলে 1 বছর তো সময় লাগবেই। কি? হ্যাঁ ম্যাম, সিরিয়াস হচ্ছেন কেন? আমি তো এমনিতেই ফান করলাম। নেহা কিছুই বলে না। স্বাধীন খাটের কাছে এনে নেহাকে শুয়ে দেয়। আসতে যাবে তখনই নেহা হাত ঝাপটা দিয়ে ধরে ফেলে। স্বাধীন তাল সামলাতে না পেরে নেহার উপরে গিয়ে পড়ে। তখনই খাট ভেঙে যায়। এইটা কি হলো? এখন কি হবে? আর ওনাদের সামনে কি মুখ দেখাবো? কি হয়েছে এমন ভয় পাচ্ছিস? এখানে তো আমাদের কোনো দোষ নেই। খাট ভেঙে গেছে, আর লজ্জা পাবার কি আছে? ম্যাম, আপনার শুধু রাগটুকুই আছে, তাছাড়া কিছুই বোঝে না। ছোট বাচ্চাদের মতো বুঝতে পারছেন না ওনারা কি ভাববে? রাতে ঝড় হয়েছে তাই খাট ভেঙে গিয়েছে নাকি এখনো বুঝিয়ে বলতে হবে আপনাকে? নেহা চিন্তা করতে লাগে। আচমকাই বুঝতে পেরে স্বাধীনের দিকে ড্যাব ড্যাব করে তাকাই থাকে। কিন্তু আমাদের মধ্যে তো কিছুই হয়নি। তাহলে প্লিজ চুপ করবেন আপনি। আর কিছু হয়েছে কি না হয়েছে ওনারা ওইটা জানবে নাকি রুমে এসে খাটের এই দশা দেখলে তো যে কেউ উল্টাপাল্টা চিন্তা করবে। যা করার তা করুক গিয়ে। আমাদের এসব ভেবে আর কোনো লাভ কি? এখন কোথায় ঘুমাবো কিছু তো মাথায় আসছে না। খাট তো ভেঙে ফেলেছেন, এখন আর চিন্তা করে কি হবে? না ঘুমিয়ে রাতটা কাটিয়ে দিন। কি না ঘুমিয়ে থাকতে হবে? এখনো তো সকাল হতে অনেকটা সময় বাকি। কি করি আমার মাথায় কিছুই আসছে না। কিভাবে খুব দ্রুত রাত কাটাতে পারবো, সময় কাটাতে পারবো? স্বাধীন ভাবতে লাগে তার মাথায় একটা চিন্তা আছে, কিন্তু নেহাকে বলবে কিনা ভাবতে লাগে। এমন সময় নেহা বলে, এইভাবে কি ভাবছো? হ্যাঁ, কিছু তো একটা করো, না হলে এই রাতে মশা মারতে মারতে কাটতে হবে। ভালো লাগছে না আমার। এখন বসে থেকে মশা মারেন, এছাড়া আর কোনো উপায় নেই। আর আপনার মন প্রত্যেক সেকেন্ডে কি চেঞ্জ হয়? এই আবার তুমি করে বলেন, তুই করে বলেন, আবার দেখি রেগে থাকেন, কিছুই বুঝি না। আমি এমনই, ছেলেদের একদমই দেখতে পারি না, বিশেষ করে আরো গরিবদের তো নাই। কেন, আপনারা কি কখনো গরিব ছিলেন না? আমি তো শুনেছি আঙ্কেলের মুখ থেকে, আঙ্কেল লাগে অনেক গরিব ছিল, সে এত দূর দিয়ে এসেছে অনেক কষ্ট করে, আর এখন কি না? আর আপনি গরিবদের দেখতে পারেন না, এটাই বড় লোক। আরে না, আমি তা বলতে চাইনি। গরিবদের আমি অনেক ভালোবাসতাম। আমার বাবা অনাথ আশ্রম আছে 2টা, ওইখানে আমি মাঝে মাঝে যেতাম। কিন্তু কি হয়েছে ম্যাম, চুপ করে গেলেন কেন? কিন্তু কি? আরে না, বাদ দে, এটা তোর জানতে হবে না। অতীত যা নিয়ে আমি আর কখনো ভাবতেও চাই না। নেহার কথা শুনে স্বাধীন নেহার হাতের উপর হাত রাখে। জানি না ম্যাম কি মনে করবেন, বাট একটা বন্ধু হিসেবে বলতে পারেন, নিজের বুকের ভিতর থাকা চাপা কষ্ট যদি বাহিরে বের করে দেন তাহলে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। তাহলে শোন, আমি যখন প্রথম প্রথম কলেজে উঠি তখন বাবার এত প্রোটোকল আর গরিবদের পছন্দ করতাম না। তাই বাবাকে বলি আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাই। বাবাও রাজি হয়ে যায়, কোনো কথা বলে না। একমাত্র মেয়ে আমি, আমি যা বলবো তা করেই ছাড়ি। ভালোই চলছিল কলেজ লাইফ, অনেকগুলো ফ্রেন্ড হয়। ঠিক একটা ছেলে প্রতিনিয়ত আমাকে ফলো করত। একদিন প্রপোজ করে, তখন আমারও ওকে অনেক ভালো লাগে, তাই রাজি হয়ে যাই। আমি আর জানতাম না যে ও আমার পরিচয় জানে, আমাকে ভালোবাসার নামে আমার কাছ থেকে অনেক টাকা নেয়, অনেক গিফট দেয়। কিন্তু আমি ছিলাম ওর শুধু অভিনয়ের চাকা মাত্র।
টাকা পয়সা হাতে নেওয়ার ধান্দা ছিল, আর ছিল আমাকে বিয়ে করে কিভাবে আমার বাবার ধন দৌলত সব নিজে ভোগ করতে পারে। আমি একদিন পার্কে আমার বান্ধবীদের সাথে ঘুরতে যাই, ফুচকার স্টলে গিয়ে বসি, তখনই অপর সাইডের বেঞ্চিতে দেখি ও বসে আছে, যেতে গিয়েও যায় না, মার্কস পড়ি। তখনও বন্ধুদের সঙ্গে কথা বলে আমার বিষয় নিয়ে। ও আমাকে ভালোবাসে না, জাস্ট ইউজ করছে। আমার বাবার টাকা পয়সার দিকে ওর নজর, শুনে অনেক কষ্ট পাই। বাসায় চলে আসি, কলেজেও যাই না, ওর ফোন রিসিভ করি না। ভাবতাম নিজের জীবন দিয়ে দেব, যাকে ভালোবাসি সেই কিনা অভিনয় করে আমার বাবার টাকার দিকে তাকায়। তখনই ভাবলাম আমি মরে গেলে তো কি হবে। ও তাই নিজেকে শক্ত করি আর ওকে সবার সামনে প্রপোজ করতে বলি। ও রাজি হয়, আমি অ্যাকসেপ্ট না করে সবার সামনে ওকে অপমান করি। এরপর থেকে আমি একদমই গরিবদের পছন্দ করি না। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আসল কারণ গরিবদের ঘৃণা করার। বাট ম্যাম, সবাই এক হয় না, টাকার পাগল সবাই হয় না। হ্যাঁ, তার প্রমাণ আমি তোকে দেখে পেয়েছি। কতদিন আমার ব্যাগ থেকে টাকা পড়ে গেল, তুই বলে দিলেই আমাকে উঠিয়ে নিয়ে এসে আবার আজকে তোকে আমি জোর করছিলাম, কিন্তু তুই আমাকে সরিয়ে দিলি। তোকে যে জীবনসঙ্গী হিসেবে পাবে অনেক লাকি হবে, এটা আমি শিওর। আচ্ছা, তোর জীবনে কি এমন কিছু ঘটেছে? কখনো কাউকে ভালোবেসেছিস? হা হা হা, ভালোবাসা আর আমি? হাসালেন ম্যাম। ছোট্ট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। বাবা নেই, পরিবারের বড় ছেলে, মা অন্যের বাসায় কাজ করে। আমাদের লেখাপড়া করাই ছিল, কিন্তু মার যখন অসুখ হয়ে যায় সংসারের হাল ধরার জন্য আপু কাজ করে। বাট সবাই খারাপ দৃষ্টিতে তাকাতো আপুর দিকে, তাই আমি সইতে না পেরে ছোট্ট থেকেই কাজ শুরু করি, সংসারের হাল ধরি। সরি। আরে ম্যাম, সরি বলছেন কেন? আপনি তো আর কিছু করেননি আমাকে। এতদিন শুধু শুধু তোকে ভুল বুঝে গিয়েছি, কত অপমান অপদস্থ করেছি বন্ধু বান্ধবী সবার সামনে, কিন্তু তুই কখনো মুখ উঠিয়েও আমার সাথে কথা বলিসনি। তার জন্যই আমি অনেক লজ্জিত। আর সরি, আমাকে ক্ষমা করে দিস। আসলে আমি মানুষ চিনতে ভুল করেছি। স্বাধীন আর কোনো কথাই বলে না, মুচকে একটা হাসি দেয়। সকালের ঝাপসা আলোতে স্বাধীনের হাসি দেখে নেহার এক অন্যরকম ভালো লাগা কাজ করে তার মধ্যে। এই তো সকাল হয়ে গিয়েছে, দেখলেন? কথা বলতে বলতে কোথা দিয়ে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। চলেন, এখন তো আর বাহিরে বৃষ্টি হচ্ছে না, বের হই আমরা। হ্যাঁ চল, বের হই। আর এখানে তো থাকা যাবে না, লজ্জার মুখে পড়তে হবে। আচ্ছা ওয়েট, কিছু টাকা রেখে যাই, ওনারা খাট কিনে নেবে। আর চল। আচ্ছা চলুন। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এখনো সম্পূর্ণভাবে সূর্য ওঠেনি। মেঘের চাদরে ডুবে আছে নেহা আর স্বাধীন। দুজনেই রুম থেকে বের হয়ে তারপরে গাড়ির কাছে আসে, স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা পর এসে পৌঁছায় তারা তাদের রিসর্টে। দেখে সবাই বাইরে দাঁড়িয়ে আছে। গাড়ি দাঁড়াতেই সবাই দৌড়ে আসে। নেহা দরজা খুলে বাইরে বের হতেই তার বান্ধবীরা এসে তাকে জড়িয়ে ধরে। কই ছিলি? এত ফোন, এত টেক্সট, কোনো রিপ্লাই নেই। জানিস না তোকে নিয়ে আমরা কত টেনশন করেছি। আমরা তো এখনই বের হচ্ছিলাম পুলিশ স্টেশনে তোদের মিসিং রিপোর্ট করার জন্য। তা আল্লাহর কি অশেষ কৃপা, তোরা সময় মতন চলে এসেছিস। আরে ভাই থাম থাম, আমরা আটকে গেছিলাম কাদাতে, তোরা তো চলে এসেছিস। পেছনে তাকা শুনি। চারিদিকে যে অন্ধকার হয়ে আসছিল, ভয় পেয়ে তো আমরা সবাই গাড়ি করে দ্রুত চলে আসি। সরি রে তোকে রেখে আসার জন্য। কোথায় ছিলি যে বৃষ্টি বজ্রপাত হলো? তুই কি গাড়ির ভিতরে ছিলি রাতে? না, গাড়িতে ছিলাম না, একটা বাড়ি। না ম্যাম, গাড়ির মধ্যেই ছিলাম, একটা গাছের নিচে। এটাই বলতে চাচ্ছিল। আর রাতে তেমন ঘুমানো হয়নি, একটু রেস্ট নিতে দিন আমাকে, তাহলে ঠিক হবে। ঠিক আছে, তাহলে তুই তোর রুমে যা। তারপর নেহা তার রুমে চলে যায়। স্বাধীন তার গাড়ি পার্কিং লটে রেখে তার রুমে যায়। স্বাধীন ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। প্রত্যেকবার রাতের কথা মনে হতে লাগে। তখনই ফোন বেজে উঠে, হাতে নিয়ে দেখে নেহা ফোন করেছে। এখনই খুব দ্রুত আমার রুমে আয়। কেন ম্যাম? এখন কি তোকে ফোনের মধ্যে কৈফিয়ত দেবো নাকি? বলছি তাড়াতাড়ি আয়। স্বাধীন দ্রুতই নেহার রুমে যায়। দেখে নেহা তার লাগেজ গুছিয়ে বসে আছে। বাবা ফোন করেছিল আমাকে, এক্ষুনি ঢাকা যেতে বলল, কি যেন একটা কাজে আটকে গিয়েছে, আর তোকেও সাথে নিয়ে যেতে বলেছে। ঠিক আছে। যা, তুই খুব দ্রুত রেডি হয়ে নে, এক্ষুনি রওনা দিব। আর ওদের ফোন করেছিলাম, ওরা এখন যাবে না, আরও বেশ কিছুদিন এখানে ঘুরোঘুরি করে তারপর যাবে ঢাকা। তারপর স্বাধীন নেহার রুম থেকে বের হয়ে
রুমে আসে দ্রুতই পোশাকগুলো ব্যাগে ভরে নেয়। তারপরে নেহার রুমে এসে নেহার লাগেজ নিয়ে দুজনেই গাড়ি করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 9 ঘন্টা জার্নি করে ঢাকায় এসে পৌঁছায়। বাবা কি হয়েছে, এত আর্জেন্ট আমাকে কল করে আসতে বললে? আরে মা, তেমন কিছু না। আর ফোন করেছি আমি আর তোর মা তোর ভাইয়ের কাছে যাব লন্ডনে। আসতে বেশ কিছু মাস লাগবে। তো এই কয়দিন তুই এখানে থেকে কোম্পানিটা দেখাশোনা করিস। লন্ডনে খুব শীঘ্রই আমাদের আরেকটা আউটলেট ওপেন করব, তখন তোরা যাস। আর বাবা স্বাধীন, তুমি নেহার সাথে থেকে সব কিছু দেখো। তোমার উপর কিন্তু আমার অনেক ভরসা। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি মন দিয়ে আমার কাজ করব। এখন আমি আসছি, মার সঙ্গে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আর দেখা হবে না। আর ফোন করলে দুজনে লন্ডনে চলে যাও। স্বাধীন চলে আসতে যাবে তখনই পেছন থেকে নেহা ডেকে ওঠে। লাগেজ আমার রুমে নিয়ে যাবে। আয় আমার সাথে, লাগেজ নিয়ে তারপর যেখানে খুশি তুই যাস। একটাই তো লাগেজ, তুই নিয়ে গেলেও তো পারিস। সেটাকে এত অপমান করতে তোর ভালো লাগে? ছোট লোকদের নিচেই মানায়, উপরে না, বুঝলে তো? এত ভালোবাসা দিতে হবে না, বুঝেছো? চুপচাপ থাকো। নেহার বাবা আর কিছুই বলে না। স্বাধীন নেহার লাগেজ নিয়ে নেহার রুমে যায়। তখনই নেহার স্বাধীনের কলারে চেপে ধরে। ম্যাম, কি করছেন? কলারটা ছাড়েন, কেউ দেখে ফেলবে, তখন আবার সমস্যা হতে পারে। আরে কিছুই হবে না, সরি তখন মা বাবার সামনে অপমান করার জন্য। ছাড়েন তো, আপনার প্রত্যেক সেকেন্ডে মুড চেঞ্জ হয়। এখন ভালোভাবে কথা বলছেন, একটু পর রেগে কথা বলবেন। আপনার মতি গতি আমি একদমই বুঝতে পারি না। এত বুঝতে হবে না, আমাকে আদর করলেই হবে। স্বাধীন যেন নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারে না। বড় বড় দৃষ্টিতে নেহার দিকে তাকায়। ম্যাম, কি শুরু করলেন বলেন তো? আর আপনার মাথায় নির্ঘাত পাহাড়ের কোনো ভূত ভর করেছে? আজকেই কবিরাজের থেকে তাবিজ নিয়ে আনতে হবে। আরে না, কিছুই হয়নি, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, আর রাতে বা শুরু করা হয়নি, তাই আর কি। নেহার কথা শুনে স্বাধীন ভয় পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। পিছন থেকে নেহা হাসতে লাগে। সোফায় বসে আনমনে ভাবতে লাগে। জানি তোর মতো এত ভালো মানের মানুষ আমি কখনো কাউকে পাবো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোর সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, সেটা যেভাবেই হোক। আমি তো আর তোকে হাতছাড়া করছি না। আর ওই লুচি বান্ধবীরা স্বাধীনের দিকে যদি আর একবার বাজেভাবে তাকাই, ওদের চোখ উপড়ে ফেলবো। ধ্যাৎ নেহা, এসব কি ভাবছিস তুই? ও তোর থেকে ছোট আর তুই ওর বড়। আর বিয়েটা তুই তো নিজেও মানিস না, তাহলে এসব উল্টাপাল্টা কি বলছিস? ছেলেটা এমনিতেই অনেক কষ্ট সংগ্রাম করে নিজের ফ্যামিলি চালায়, সো ওর থেকে দূরে দূরে থাক। কথাগুলো নিজে নিজেই ভাবতে লাগে নেহা। যাই হোক, ওর মায়ায় পড়া যাবে না। আর ও তো আমাকে পছন্দ করে না। এই কয়েকদিনে যা বুঝতে পারছি, ওর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, আর মায়ায় পড়া যাবে না। অন্যদিকে স্বাধীন নিচে নামে তখনই পাশ থেকে নেহার বাবা ডাকে। বাবা, তোমার জামা কাপড়গুলো নিয়ে যেও। বাবা, তোমার জামা কাপড়গুলো নিয়ে যেও না। আমরা তো কেউ থাকবো না। নেহা একা একাই বাড়িতে একা থাকতে পারবে না, ও ভয় পাবে। তুমি থাকো, তাও একটু সাহস পাবে ও। নেহা বাইরে থেকে যতই কঠিন দেখাক না কেন, মন থেকে অনেক ভালো। তোমার মার সাথে কথা বলে আজকে চলে এসো, আর আমরা একটু পর বের হয়ে যাব। কিন্তু স্যার, একা এই বাড়িতে আমি আর নেহা ম্যাম, কেউ উল্টাপাল্টা যদি কিছু বলে? দেখো, পাগল ছেলের কথা কে কি বলবে? হ্যাঁ, আমরাই তো তোমাকে রেখে যাচ্ছে, আর মানুষের কথায় কান দিতে যাবে কেন? তুমি এই পাশের রুমে ওইখানেই থেকো, আর নেহার সাথে অফিসে যেও একসঙ্গে দুজন। ঠিক আছে স্যার। তোমাকে আর কতদিন বলবো আমাকে স্যার বলবে না? আমি তোমার বাবার বয়সে আঙ্কেল বলে ডাকবে। ঠিক আছে স্যার। ও সরি আঙ্কেল। স্বাধীন মুচকে হাসি দেয়। তারপর নেহার বাবার দেখানো রুমে যায়। দেখে সুন্দর করে চারিদিকটা পরিপাটি করে সাজানো। স্বাধীন জামা কাপড় রেখে বেরিয়ে যায় তার মার সঙ্গে দেখা করার জন্য। অন্যদিকে নেহা। হঠাৎ করে চলে গেলি, আমরা আর না করলাম, বললাম থাক, শুনলি না। কি এমন জরুরি? হ্যাঁ, তোর যে 1 সপ্তাহ থাকতে পারলি না, প্রত্যেক বছর কি আর এরকম ট্রিট পাবো বল? ধ্যাৎ, আর বলিস না, আমার তো অনেক ইচ্ছে তোদের সঙ্গে ঘুরোঘুরি করার, কিন্তু বাবার জন্য তো হয়ে উঠলো না। সে আমেরিকায় যাবে ভাইয়ার সাথে, তাই দ্রুত ফোন করলো। আমি ভেবেছি কি যেন হয়েছে, তাই চলে আসছি। পরে এই কথা শুনি, তখন কেমনটা লাগে বল? আচ্ছা ঠিক আছে, তা তোর বডিগার্ড কম পিয়ে কোথায়? তুই কি আমার সম্পর্কে জানার জন্য ফোন করেছিস, নাকি ওর সম্পর্কে? হ্যাঁ, ও কোথায় আমি কি করে জানবো? ওর কাছে ফোন কর। আমার কাছে তো আর নাম্বার নেই যে ফোন করব। প্লিজ তুই ওর নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে।
লুচ্চা বেটি, আরেকজনের হাজব্যান্ডের দিকে নজর দেস তুই? তোকে আগে সামনাসামনি পাই, তারপরে তোকে দেখাচ্ছি আমার জামাইয়ের দিকে নজর দেওয়া, তাই না? কি রে, কথা বলছিস না কেন? চুপচাপ হয়ে গেলি কেন? নাম্বার দে। আর তোকে এত করে বলছি যে ওকে কাজ থেকে বের করে দে। ওকে আমি আমার পার্সোনাল বডিগার্ড বানাবো। আমার তার অফিস নেই যে পিএ হিসেবে রাখবো। আরে বান্ধবী, অনেক মাথা ব্যথা করছে, তোকে একটু পর নাম্বার পাঠিয়ে দিচ্ছি। জার্নি করে এসেছি, একটু রেস্ট নিতে দে। কথাটা বলেই ফোন রেখে দেয়। নেহা ফোন কেটে দিয়ে তার বান্ধবীর 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগে। তারপর নেহা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন বাসায় যায়। দরজায় কলিং বেল দিতেই তার মা এসে দরজা খুলে দেয়। বাবা, তুই এসেছিস? বলে গেলি আরো 7 থেকে 8 দিন লাগবে। এত দূরত্ব চলে আসলে কিছু হয়েছে? না মা, কি হতে যাবে? এইখানে দাঁড়িয়ে রাখবে নাকি আমাকে রুমে আনবে না? আর আপু আর ছোট ভাই কই? ওদের তো দেখছি না। তোর আপু তোর ছোট ভাইকে নিয়ে কোথায় জানি বের হলো একটু আগে, এখনই চলে আসবে। আয় এখানে বস। না খেয়ে এই কয়েকদিনে নিজের কি হাল করেছিস? তা তোর লাগেজ কিছুই তো দেখছি না, হারিয়ে ফেলেছিস নাকি ওগুলো? তারপর স্বাধীন তার মাকে সব কথা খুলে বলে। স্বাধীনের মা কথা শুনে মন খারাপ করে, কিন্তু কি করবে না আর করতে পারবে না। তখনই তার বড় আপু আর ছোট ভাই আসে। স্বাধীনকে দেখতে পেয়ে স্বাধীনের ছোট ভাই দৌড়ে এসে জড়িয়ে ধরে। ভাইয়া, তুমি এসেছো? আমার জন্য কি নিয়ে এসেছো? তোমাকে যে বলেছিলাম পাহাড় থেকে আমার জন্য একটা লাঠি আর ওইখানকার জনপ্রিয় চকলেট আর চা পাতা নিয়ে আসবে, এনেছো তোমার সাথে? এই দেখো, আমি তো সব ভুলে গিয়েছি। নেক্সট টাইম যখন যাব তোমার জন্য নিয়ে আসবো। আর এই নাও তোমার চকলেট। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু নেক্সট টাইমে আমার জন্য ওইগুলো আনবে। আর যদি না নিয়ে আসো তখন চকলেট দিয়েও কোনো কাম হবে না, এই বলে দিলাম। কথাটা বলেই স্বাধীনের ছোট ভাই চলে যায়। স্বাধীন, স্বাধীনের মা আর বোন তিনজনে হাসতে লাগে। এমন সময় স্বাধীনের মা বলে ওঠে, বাবা, তোকে বলবো, ভুলে গিয়েছি। দেখ, আমার অবুঝ মন তোর বড় বোনকে দেখতে এসেছিল। তোর চাচা পাত্র নিয়ে এসেছিল। এখানেই সরকারি হসপিটালে ডক্টর। আমার অনেক পছন্দ হয়েছে, তোর বোনেরও অনেক পছন্দ হয়েছে। এখন যদি তুই রাজি থাকিস তাহলে বিয়ের দিকটা সামলে আগাবো। বাহ, খুব ভালো। তা আপু, তুমি রাজি তো? দুলাভাইকে পছন্দ হয়েছে? ও রাজি, আমরা সবাই রাজি। কিন্তু কি কিন্তু মা, কিছু হয়েছে? না রে বাবা, ওরা আমাদের কাছ থেকে একটা গাড়ি চেয়েছে, প্রাইভেট কার। এখন একটা প্রাইভেট কার নতুন কিনতে গেলে অনেক অনেক টাকা লাগবে। এগুলো টাকা তো কোনোভাবেই জোগাড় করতে পারবো না। শুধু তাই বাড়িটাই আছে, তাই ভাবছি ফোন দিয়ে না করে দেব। না মা, না করতে হবে না, আমি জোগাড় করব। একটা মাত্র বোন আমার, তাকে বিয়ে দিব। আর তুমি সবাইকে ইনভাইটেশন দেওয়া শুরু করো। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। কিন্তু বাবা, এতগুলো টাকা তুই কিভাবে জোগাড় করবি? ভাই, মা ঠিকই বলেছেন। একটা প্রাইভেট কার কিনতে হলে তাও সর্বনিম্ন 30-40 লাখ টাকা লাগবে। জোগাড় করতে পারবি না, সংসার চালাস, নিজের খরচা আছে, বাদ দে। তারপর স্বাধীন তার মা আর বোনকে বোঝাতে লাগে। তারা বুঝতে পারে। ফোনে স্বাধীন কথা বলে স্বাধীনের অনেক পছন্দ হয়, তাই আগামী মাসের 10 তারিখে বিয়ের সময় ঠিক করে। স্বাধীন দেখে তার বোন অনেক খুশি। এটা দেখে স্বাধীন অনেক খুশি হয়। তারপর বিদায় নিয়ে চলে আসে নিহাদের বাড়িতে। এসে দরজায় কড়া নাড়তেই খুলে যায়। দেখে পুরো বাসা নিস্তব্ধ হয়ে আছে, শুধু গেটে 3টা দারোয়ান আছে মাত্র। আগে পুরো বাড়িটাতে কাজের লোক থাকতো, কিন্তু নেহার বাবার ক্ষতি করার জন্য কাজের লোকদের টাকা খাইয়ে ক্ষতি করাতো। তাই বিশ্বাসযোগ্য কাজের লোক পাওয়া দুষ্কর। তাই সবাইকে বের করে দিয়ে নেহার মা একাই রান্নাবান্না করে। স্বাধীন কাউকে না দেখে বসার রুমে বসে ফোন দেখছিল। এমন সময় নেহা তার মাকে ডাকতে ডাকতে নিচে নামে। স্বাধীন নেহার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। কিরে, তুই এখানে এখনো বাসায় যাসনি? আমার মা বাবা কোথায়? তাদের কাউকেই তো দেখছি না, এত করে ডাকছি। ম্যাম, আপনি হয়তো বা ভুলে গিয়েছেন, স্যার আর ম্যাম ওনারা দুইজন আপনার ভাইয়ের কাছে গিয়েছে আমেরিকাতে। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। ও আচ্ছা, আর তোকে তো আমাকে দেখাশোনা করার জন্য রেখে গিয়েছে। কফি বানাতে পারিস তো? যা, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে ম্যাম, আপনি বসেন, আমি কফি বানিয়ে আনছি। স্বাধীন কিচেন রুমে চলে যায়।
তারপর কফি বানিয়ে নেহাকে দেয়। নেহা খেতে লাগে। রাতে কি খাবে তাই স্বাধীন আবার কিচেন রুমে গিয়ে রাতে খাবারের জন্য রান্না করতে লাগে। নেহা বসার রুমে বসে কিচেন রুম থেকে সুস্বাদু গন্ধ নাকে আসতেই উঠে কিচেন রুমে যায়। স্বাধীনকে রান্না করতে দেখে বলে, কিরে কি করছিস? পুরো বাসা তো গ্রানে ভরে গেছে। রান্না করতে পারিস তুই? হ্যাঁ ম্যাম, পারি। আপনার অফিসে চাকরি নেবার আগে আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম, তো ওইখান থেকে টুকটাক রান্না শিখেছি। যাক, তাহলে তো ভালোই হলো। এখন থেকে রেস্টুরেন্টের খাবার খেতে পারবো যতদিন না মা আসছে। আচ্ছা, একটা কথা, আমাকে তুই রান্না শেখাবি? আমার অনেক ইচ্ছা করে। ছোটবেলায় একবার জেদ ধরেছিলাম, তখনই হাতে গরম তেল লাগে, তখন থেকে আর রান্নাঘরে আসাই হয়নি আমার। আপনি রান্না শিখে কি করবেন ম্যাম? যেখানে বিয়ে হবে আপনার, সেই বাড়িতেই তো হাজার হাজার কাজের লোক থাকবেন স্যার। ভয় করে না হয় রাখে না, তারা তো আর এমন করবে না। তারপরও আমার অনেক ইচ্ছা করে নিজের হাতে রান্না করে বাবা মাকে খাওয়াবো, নিজের প্রিয় মানুষকে খাওয়াবো। নেহার কথা শুনে স্বাধীন ভ্রুকুচকে তাকায়। নেহা থতমত খেয়ে বলে, না মানে যখন বিয়ে করব তখন নিজের স্বামীকে রান্না করে খাওয়াবো, আর তার জন্য আর কি শিখাবি আমাকে রান্না করা? আচ্ছা আসেন, শিখাচ্ছি। নেহা এক্সাইটেড হয়ে কিচেন রুমে আসে। তারপর স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। স্বাধীন যা যা করছে মনোযোগ দিয়ে দেখতে লাগে। যখন খাবার নাড়িয়ে দিতে বলে, নেহা পারে না। নেহার হাত শক্ত করে ধরে স্বাধীন শিখিয়ে দিতে লাগে। নেহার ওইদিকে কোনো মনোযোগ নেই, স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। আপনাকে আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে বলিনি, খাবারের দিকে তাকিয়ে থাকেন। এইভাবে আরেকজনের দিকে তাকিয়ে থাকলে দেখবেন খাবার পুড়ে কয়লা হয়ে গেছে। তখন ওই খাবার খাওয়া তো দূরে থাক, কেউ তাকাবেও না। আই লাভ ইউ। মানে? সরি, কিছু না, এমনিতেই রান্না করছি তো। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীন রান্না করে খাবার টেবিলে সেগুলো গুছিয়ে রাখে। সাথে নেহাও সাহায্য করে। স্বাধীন তার রুমে যায়। ফ্রেশ হয়ে গোসল করে বাইরে বের হয়ে দেখে নেহা তার রুমে বসে আছে। নেহা স্বাধীনের দিকে তাকিয়ে চোখ সরাতে পারে না। স্বাধীন লজ্জায় পড়ে যায়। ম্যাম কিছু বলবেন? বলবার জন্যই তো এসেছিলাম, বাট এখন সব ভুলে গিয়েছি। ম্যাম কি হয়েছে? আমার দিকে এইভাবে এগিয়ে আসছেন কেন? আপনার মতিগতি আমার একদমই সুবিধার মনে হচ্ছে না। একা একটা বাড়িতে রাত গভীর, একটা ছেলে একটা মেয়ে, তাও আবার স্বামী স্ত্রী আর রোমান্টিক ওয়েদার, তো আর কিছু লাগে? এখন তো শুধু এনজয় আর এনজয়। স্বাধীন অবাক হয়ে যায়। নেহা ক্রমশই তার দিকে এগিয়ে যেতে লাগে। স্বাধীন দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। নেহা ধরতে গেলে স্বাধীন তোয়ালে ধরে ফেলে। স্বাধীন নিচে ঝুঁকে ধরতে না পেরে দৌড়াতে লাগে। তখনই তোয়ালে খুলে যায়। নেহা হাঁ হয়ে যায়। স্বাধীন তার হাত দিয়ে ঢাকার চেষ্টা করে। এখন আর ডেকে কি লাভ? যা দেখার তা তো দেখেই ফেলেছি। এখন চুপচাপ আমি যা করে রেসপন্স দিবি, না হলে তোর খবর আছে। প্লিজ ম্যাম বোঝার চেষ্টা করেন। আপনি যা ভাবছেন তা কখনোই হবার নয়। আপনি আমার বসের মেয়ে। আমার ম্যাম, আমি যে অফিসে কাজ করি তার মালিক আপনি, আর আমি কি না সেখানে সামান্য একজন কর্মচারী? চুপ, একদম চুপ। আমি তোর বিয়ে করা বউ, যেইভাবেই হোক বিয়ে তো হয়েছে, সেটা তো তুই না করতে পারবি না। সো আমি তোর কাছ থেকে স্বামীর অধিকার চাচ্ছি। স্ত্রী হয়ে এটা চাইতে পারি, তুই না করতে পারবি না। স্বাধীন আর কিছুই বলে না, মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। নেহা এসে স্বাধীনকে জড়িয়ে ধরে ঘাড়ে কপালে ঠোঁটে কিস করতে লাগে। স্বাধীনের কোনো রেসপন্স না দেখে নেহা বলে, তুই ছেলে না অন্য কিছু? আমি একাই এত কিছু করছি আর তুই কি না এক মূর্তির মতো দাঁড়িয়ে আছিস? স্বাধীন কিছুই বলে না। নেহা অনবরত কিস করতে লাগে। স্বাধীন নিজেকে সামলাতে না পেরে নেহার সঙ্গে রেসপন্স করতে লাগে। এক পর্যায়ে স্বাধীন মাতাল হয়ে যায়। দুজনে হারিয়ে যায় ভালোবাসার অতল সাগরে। প্রায় 2 ঘন্টা পর স্বাধীন যখন স্বাভাবিক হয়, নেহাকে তার উপরে দেখে নেহাকে বুক থেকে সরিয়ে দেয়। ম্যাম আচ্ছা, যা হলো তা যেন আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর হ্যাঁ, আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে ঘৃণা করি। আর যা বলছেন বিয়ে, আমি কালকেই আপনাকে ডিভোর্স দিয়ে দিব। কথাগুলো বলেই স্বাধীন আবার ওয়াশরুমে চলে যায়। নেহা কি বলবে ভাষা খুঁজে পায় না। সেখানেই বসে থেকে এক পর্যায়ে কান্না করে দেয়। কান্না করতে করতে জামা কাপড় পরে তার রুমে চলে যায়। স্বাধীন গোসল করে রুমে এসে সবকিছু ঠিকঠাক করে খাবার টেবিলে আসে। নেহাকে না দেখতে পেয়ে নেহা রুমে গিয়ে দরজায় নক করে। এখন আবার এসেছিস কেন?
একটু আগে তো বললি পছন্দ করিস না, ভালোবাসিস না, বউ হিসেবে দেখিস না, তো এখন আবার এসেছিস কেন? যা। ম্যাম, আঙ্কেল আন্টি আপনাকে আমার কাছে রেখে দিয়ে গিয়েছে, তাই আমার একটা দায়িত্ব আছে। সো আসেন, খাবার খেয়ে নেবেন। আমার উপরে রাগ খাবারের উপরে নেই। তুই যা এখান থেকে, আমি খাবো না। যদি জোরাজোরি করিস তাহলে তোর খবর আছে। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকাতে হবে। মানে কি বোঝাতে চাচ্ছিস তুই? নেহা সম্পূর্ণ কথা শেষ হবার আগে স্বাধীন নেহাকে কোলে তুলে নেয়। নেহা ভয় পেয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগে। নেহা স্বাধীনের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্লিজ দূরে যাস না, এইভাবেই আমার কাছে থাক আজীবন। দেখ, আমি সত্যিই তোকে ভালোবেসে ফেলেছি, কিভাবে সেটা জানি না, বাট আমি তোকে আর হারাতে চাই না। এইভাবেই মৃত্যুর আগ পর্যন্ত তোকে আমি আগলে রাখবো নিজের কাছে। এখন ছেড়ে দেন, চেয়ারে বসেন। আগে বল, আমাকে ভালোবাসিস? তাহলে আমি খাবার খাবো, এটা ছাড়া খাবো না। আপনার ইচ্ছা, খাবার খাবেন কি না? কথাটা বলেই স্বাধীন খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ করে নেহা স্বাধীনের খাবার দিকে তাকিয়ে থাকে। লুচ্চা বেটা, বললেই তো হয় আই লাভ ইউ। আসো খাবার খেয়ে নাও, তা না করে চুপচাপ যেচে শুধু। এই নাও, খেয়ে নাও। না, খাবো না। আমি যা বলেছি তার অ্যান্সার না পাওয়া অবধি আমি খাবো না। বাচ্চা মেয়েদের মতো করেন কেন? দেখেন আপনি নিজেও জানেন, তারপরেও এমন করছেন কেন? আমি এমনই, আর প্লিজ নেক্সট টাইম থেকে আমাকে ম্যাম বলে ডাকলে খবর আছে। নেহার কথা শুনে স্বাধীন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। কেন নাম ধরে ডাকা যায় না? শুধু ম্যাম ম্যাম মাথা খেয়ে ফেলে। তো আপনি যখন ডাকছি ভুল কিছু তো আর বলিনি। এরপর থেকে ম্যাম বলে ডাকবে না, নাম ধরে ডাকবি, না হলে যে কোনো কিছু জান, সোনা, ময়না এগুলো বলে ডাকবে, বুঝেছো? এখন এত বাহানা বাদ দিয়ে খাবার খাবেন কিনা আগে এটা বলুন। খাবো, যদি তুমি খাইয়ে দাও তাহলেই। কি? হ্যাঁ। কথাটা বলেই নেহা হাসতে লাগে। স্বাধীন রেগে তাকায়। কি করবে, করার তো আর কিছু নেই, তাই খাইয়ে দিতে লাগে। রুমে চলে যায়। ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম আসে না। অনেক ইচ্ছে করে ছাদে যাবার জন্য, তাই ছাদে যায়। দেখে নেহা দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। স্বাধীন চলে আসতে যাবে, তখনই নেহা দেখে পিছন থেকে ডাক দেয়। স্বাধীন নেহার ডাক শুনে কাছে যায়। আমাকে দেখে নিচে নেমে যাওয়ার মানে কি? এখানে বস। নেহার পাশে দোলনায় বসে স্বাধীনের দিকে এগিয়ে কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকায়। তারা দেখতে লাগে। স্বাধীনের এখন অন্যরকম ভালো লাগা কাজ করে, যা কখনো বলে বোঝানো যাবে না। আমি সিরিয়াস। এই রাতের আকাশে তারার দিকে তাকিয়ে সত্যি করে বলছি, আমি প্রথমবার ভালোবেসে যখন ধোঁকা খাই, ভেবেছিলাম দ্বিতীয়বার কখনো আর কাউকে ভালোবাসবো না, কিন্তু দ্বিতীয়বারেও যে কাউকে এতটা ভালোবাসা যায় কখনো ভাবতেও পারিনি। অনেক ভালোবেসে ফেলেছি, প্লিজ তুমি কষ্ট দিও না, অনেক কষ্ট পাবো আমি যদি না করো। স্বাধীন কি বলবে বুঝতে পারে না। কিছু একটা ভেবে দোলনা থেকে নেমে নিচে বসে নেহার পা ধরতে গেলে নেহা সরিয়ে দেয়। প্লিজ আপনার পা জড়িয়ে ধরে বলছি, দ্বিতীয়বার এরকম কথা বলবেন না। এই চাকরি করে আমার ফ্যামিলি চালাই আমি, এমন কোনো কাজ করবেন না। এই চাকরি করে আমার ফ্যামিলি চালাই আমি, এমন কোনো কাজ করবেন না ম্যাম যার জন্য আমাকে চাকরি থেকে বের করে দেয় আর চাকরি ছাড়তে হয়। প্লিজ। আর ভালোবাসার কথা আমি কখনো এটা পারবো না, কারণ আমার ফ্যামিলিতে অনেকেই আছে, তাদের সাথে কখনো মানিয়ে নিতে পারবেন না আপনি। এত বড় ঘরের মেয়ে হয়ে তো হওয়া সম্ভবই। এখন প্রত্যেক মেয়েই চাই বিয়ে করে স্বামীকে নিয়ে সুখে সংসার করবে, বাট আমাকে বিয়ে করলে আমার মা ভাই আছে, তাদেরকে নিয়ে থাকতে হবে, যা এখন হাজার একটা মেয়েও রাজি হবে কি না তা দুশ্চিন্তা। বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি তোমার মা আর ভাইকে আমি আমার নিজের ভাই মায়ের মতো দেখাশোনা করব। ম্যাম, আপনি এসব আপনার আবেগের বশে বলছেন। আবেগ ফুরিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। তো প্লিজ নেক্সট টাইম এরকম কথা বলবেন না। যদি বলেন তাহলে আমি চাকরি ছেড়ে যেতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না, আর চাকরি ছাড়তে হবে না, আর বিরক্ত করব না, ভালো থেকো। কথাটা বলেই নেহা ছাদ থেকে নেমে চলে যায়। স্বাধীন কিছুই বুঝতে পারে না। বেশ কিছুক্ষণ সেখানে সেভাবেই দাঁড়িয়ে থেকে রাত গভীর হলেই তার রুমে চলে যায়, ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়। স্বাধীন রান্না করতে চলে যায়। রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায়। গোসল করে নিচে যায়, দেখে এখনো নেহা ওঠেনি, তাই রুমে যায় ডাকার জন্য। দরজা নক করতেই রুমের দরজা খুলে যায়। রুমে ঢুকে দেখে কোথাও নেহা নেই, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে।
স্বাধীন ভয় পেয়ে যায়। সামনে একটু আগাতেই দেখে খাটের উপর একটা চিরকুট। কাপা কাপা হাতে চিরকুট হাতে নিয়ে চিঠি পড়তে লাগে। জানি চিরকুটটা তুমি যখন পড়বে আমি অনেক দূরে থাকবো, কিন্তু বিশ্বাস করো শেষবারের মতো বলছি, অনেক ভালোবাসি। নিজের আপন মানুষকে চোখের সামনে হারিয়ে যেতে কখনো দেখতে পারবো না, তাই তোমার কাছ থেকে দূরে গেলাম। এই ভেবো না আমি আবার উল্টাপাল্টা কিছু করছি। চলে গেলাম মা বাবার কাছে, আর হয়তোবা দেশে আসা হবে না। আমার ওইখানে ভাইয়ের কাছে থাকবো। মা বাবা আসবে, আমি আর আসবো না। ওখানে ভালো থেকো, আর আমি না থাকায় কোম্পানির দায়িত্ব তুমি দেখো। আমার বিশ্বাস আছে তুমি পারবে। কোনো প্রয়োজন হলে বাবাকে ফোন করো। ইতি তোমার না পাওয়া ভালোবাসা। চিঠিটা পড়েই স্বাধীন অশ্রু ধরে রাখতে পারে না, কান্না করে দেয়। আমি কিভাবে বলবো? আমি অনেক ভালোবাসি যে আপনাকে কখনো বলার সাহস হয়নি, জীবনেও হতো না, কারণ আমাদের মধ্যে যে এক অদৃশ্য দেওয়াল যা কখনো ভাঙা সম্ভব নয়। অন্যদিকে নেহা ফ্লাইটের টিকিট কেটে সোজা আমেরিকায় চলে যায় তার ভাইয়ের অ্যাড্রেসে। গিয়ে কলিং বেল দিতেই তার মা দরজা খুলে দেয়। আমি কি সত্যি সত্যি তোকে এইখানে দেখছি নাকি চোখে কিছু ভুল দেখছি? আরে না, আরে মা তুমিও না আমাকে নিয়ে মজা করা শুরু করলে। আমি সত্যি সত্যি এখানে দাঁড়িয়ে আছি, আর তোমার মেয়ে। তোমরা কিভাবে আমাকে পারলে একা রেখে চলে আসতে? জানো না তোমাদের ছাড়া আমি থাকতে পারি না, তাই চলে আসলাম। তাই বলে এভাবে হুট করে চলে আসবি? আমাদের ফোন করলেও পারতি। আচ্ছা আয়, ভেতরে আয়। তারপর নেহা ভিতরে আসে। তার বাবা ভাইকে দেখে নেহা দৌড়ে তার ভাইকে গিয়ে জড়িয়ে ধরে। নেহার বাবা আর ভাই দুজনেই অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে থাকে। বনু তুই এখানে কিভাবে? অ্যাজ এ সারপ্রাইজ? হ্যাঁ, তোমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এসেছি। আমাকে কিভাবে পারলে একা বাংলাদেশে রেখে আসতে? তো এত বড় কোম্পানি কি একা ফেলে রেখে আসতাম? কাউকে তো দেখে তো এত বড় কোম্পানি কি একা ফেলে রেখে আসতে পারতাম? কাউকে তো দেখতে হতো, তাই তোকে রেখে এসেছে। এখন কি হবে বলতো? কি আর হবে? তুমি তোমার প্রাণের অ্যাসিস্ট্যান্টকে বলে দাও, সে দেখাশোনা করবে। প্রাণের অ্যাসিস্ট্যান্ট মানে কি বলছিস তুই নেহা? আরে ভাই, বলো না, একদিন বাবাকে একটা ছেলে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচায়, তারপর থেকে আমাদের অফিসে কাজ দেয় আমার পিএ প্লাস বডিগার্ড হিসেবে। সে থেকেই কাজ করতো। অনেক ভালো ছেলেটা, লেখাপড়ায় অনেক ভালো, তার কথাই বলছি। তো বাবা তুমি ওকে ফোন করে বলো ও যেন অফিসের সব কিছু দেখাশোনা করে। আর আমি আর বাংলাদেশে যাচ্ছি না, এখানেই থাকবো ভাইয়ার সাথে। কিন্তু আমরা তো কেউ এখানে থাকবো না। তোর ভাইকে এসেছি তো বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। এখানে কোম্পানিটা অন্য কেউ দেখাশোনা করার জন্য রেখে যাব। আর তোর ভাইয়ের বিয়ে ঠিক করেছি 2 মাস পর। কি এত কিছু করেছো আর আমাকে কিছু জানাওনি? যাও, তোমাদের কারোর সাথে আমি কথা বলবো না। নেহার রাগ করে উঠে তার মাকে নিয়ে রুমে চলে যায়। অন্যদিকে নেহার বাবা ফোন বের করে স্বাধীনকে ফোন দেয়। বাবা শোনো, নেহা এমনটাও করবে ভাবিনি। তুমি কোনো টেনশন করো না, মনোযোগ দিয়ে কাজ করো। আর কোনো সমস্যা হলে আমাকে বলো। আর বাসাতে তুমি যদি থাকতে না পারো, তোমার মা ভাই বোনকে নিয়ে এসে দেখো। আমাদের 2 দিন আসতে সময় লাগবে। ঠিক আছে আঙ্কেল, কিন্তু আঙ্কেল একটা হেল্প লাগতো প্লিজ, যদি করতেন অনেক উপকৃত হতাম। এমনভাবে বলছো কেন বাবা? কি লাগবে? কি হয়েছে? না আঙ্কেল, কিভাবে যে আপনাদের বলি বুঝতে পারছি না। আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, ছেলে ডাক্তার, কিন্তু ছেলে পক্ষ থেকে আমাদের কাছ থেকে একটা প্রাইভেট কার চেয়েছি, কিন্তু আমাদের তো সামর্থ্য নেই। অনেক টাকা যদি আমাকে দিতেন মাস শেষে বেতন থেকে কেটে রাখবেন। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তা তুমি আগে বলবে না আমাকে, পাগল ছেলে। দেখো পার্কিং লটে ব্লক বিতে একটি নতুন গাড়ি আছে। ওইটার চাবি দেখো, তুমি যে রুমে আছো ওই রুমের ড্রয়ারে আছে। ওইটা খুললেই দেখবে পেপারস আর সব কিছু নতুন গাড়ি। ওইটা আমি কিনেছিলাম নেহার জন্মদিনে গিফট দেওয়ার জন্য, কিন্তু এর আগে তো চলে আসলাম। কিন্তু আঙ্কেল, এত দামি গাড়ি? আরে পাগল ছেলে, কথা শোনো, আমি যা বলছি তাই করো। যাও, যদি কোনো সমস্যা হয় তা আমাকে ফোন করিও। এখন রাখি, আল্লাহ হাফেজ। কথাটা বলেই ফোন রেখে দেয় স্বাধীন। তার রুম থেকে চাবি বের করে নিয়ে গিয়ে দেখে নতুন কার এখনো চকচক করছে। খুলতেই গাড়ির কাগজ আরো অনেক কিছুই। স্বাধীন ঘেটে বের করে তার বাসায় চলে যায়। এভাবে কেটে যায় 3 মাস। স্বাধীন অফিসে বসে কাজ করছিল। এমন সময় একটা রং নাম্বার থেকে ফোন আসে। দেখেও রিসিভ করে না, পরপর আবার ফোন আসে। স্বাধীন বিরক্ত নিয়ে ফোন রিসিভ করে। স্বাধীন, কোথায় তুমি? এই তো আঙ্কেল, অফিসে কাজ করছি। এটা কার নাম্বার? বাংলাদেশি নাম্বার মনে হচ্ছে। হ্যাঁ, আমরা সবাই বাংলাদেশে এসেছি। আর তুমি এখনই আমার সাথে দেখা করবে। বাসায় এসে জানতে পারলাম যে নেহা আমাদের কাছে যাওয়ার পরপরই তুমি চলে গেছো। বাসা একাই পড়েছিল। হ্যাঁ আঙ্কেল, একা একা এত বাড়িতে থাকা সম্ভব না, তাই আমার বাড়িতে থাকতাম।
আচ্ছা ওয়েট করেন, আমি আসছি। অনেক দিন হলো দেখা হয় না আপনাদের সাথে। তারপর স্বাধীন আরও কিছু ফাইল রেডি করে সেগুলো নিয়ে নেহাদের বাসায় আসে। কলিং বেল দিতেই নেহার মা দরজা খুলে দেয়। স্বাধীন বসার রুমে গিয়ে দেখে নেহার বাবা বসে আছে। স্বাধীনকে দেখে বলে, বাবা তুমি এসেছো, তোমাকে একটা প্রয়োজনে আসতে বলেছি, বসো এখানে। আঙ্কেল, আর এই নেন ফাইল। কিসের ফাইল? কিছু তো বুঝতে পারছি না। আপনারা যাবার পর আমি এই 3টা মাস কতখানে কত টাকা ব্যয় করেছি, কয়েকটা কোম্পানির সাথে ডিল করেছি, A to Z হিসাবে এখানে আছে। আর এখন থেকে তো অফিস দেখাশোনা আপনি করবেন, না হলে নেহা ম্যাম। না, এই বুড়ো বয়সে অফিসে হাল তুলতে পারবো না। নেহা এখন বড় হয়েছে, ওকে বিয়ে দিতে হবে। আর পরিচয় হও, এ হচ্ছে আমার বড় ছেলে। আমেরিকায় থাকতো, ওইখানে বিজনেস দেখাশোনা করতো। বাংলাদেশে এসেছে, ওকে আর একা আমেরিকায় যেতে দেবো না, এইখানেই রাখবো। এখন থেকে আমার ওই কোম্পানিটা দেখাশোনা করবে, সাথে তুমিও। ঠিক আছে আঙ্কেল। তা বাবা, তোমাকে যে জন্য এখানে দ্রুত ডাকা, সামনে শুক্রবারে আমার ছেলের বিয়ে শেখ ইন্ডাস্ট্রির মালিকের মেয়ের সাথে। সব কিছু ফাইনাল করেছি মোবাইলে। শেখ ইন্ডাস্ট্রির মালিকের মেয়ে আর আমার ছেলে একসঙ্গে লেখাপড়া করতো, সেই থেকে একে অপরের ভালোবাসা। আমরাও আর বাধা দিইনি। তাই আর কি, সামনে শুক্রবারে বিয়ে, হাতে সময় একদমই নেই। তাই তোমাকে সব কিছু দেখতে হবে, আমার তো আর ছেলে নেই। ঠিক আছে, আপনি ভাববেন না, আমি আছি। তারপর বেশ কিছুক্ষণ বসে থেকে নেহার বাবার সঙ্গে কথা বলতে লাগে। স্বাধীনের দুই চোখ যেন কাউকে খুঁজে চলেছে, কিন্তু পাচ্ছে না। এক পর্যায়ে স্বাধীন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। নিজের মধ্যে কোনো রকম খারাপ লাগা কাজ করে। নেহাকে কোথাও দেখতে পাইনি, এই জন্য। দেখতে দেখতে আরও 2 দিন কেটে যায়। স্বাধীন সবকিছু দেখছিল। তখন একটা গাড়ি এসে দাঁড়ায়। স্বাধীন তাকিয়ে থাকে, দেখে নেহা শাড়ি পরে গাড়ি থেকে নামছে। স্বাধীন চোখ থেকে চশমা খুলে নেহার দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। নেহা পাশ দিয়ে চলে গেলেও স্বাধীনের ধ্যান ভাঙে না। স্যার কি করব? এই দিকটা তো লাইটিং করা শেষ, ওই দিকেও তো শেষ, এখন শুধু পিছনের দিকে লাইটিং করা বাকি আছে। ও আচ্ছা, যাও যাও, খুব দ্রুতই কাজ করো, হাতে কিন্তু সময় নেই, খুব অল্প সময়। অন্যদিকে নেহা বাড়িতে প্রবেশ করতেই নেহার মা দৌড়ে আসে, নেহাকে জড়িয়ে ধরে। মারে, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? তুই বলেছিলি চলে আসবি 1-2 দিন পর, আর আসলেই বিয়ের আগের দিন। না, কোনো অসুবিধাই হয়নি, এখন তো চলে এসেছি আমি। আচ্ছা, তুই তোর রুমে যা, অনেক জার্নি করে এসেছিস, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোকে। যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। ঠিক আছে মা। নেহা চলে যায় তার রুমে। অন্যদিকে স্বাধীন কাজ করতে করতে বাড়ির ভিতরে চারিদিকটা সাজাচ্ছিল। তখনই নেহা রুমের সামনে দিয়ে যেতে লাগে। নেহা স্বাধীনের হাত টেনে রুমে নিয়ে দরজা আটকে দেয়। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে, মিটমিট করে তাকিয়ে নিজের সামনে নেহাকে প্রতিস্থাপন করে। ম্যাম, আপনি কেমন আছেন? আছি অনেক ভালো। তা দিন দিন এত হ্যান্ডসাম হচ্ছিস, ব্যাপারটা কি? কই ম্যাম, কিছু তো না। আর কিসের ব্যাপার? এখনো তোর আগের মতো প্রশাসক অভ্যাসটা যায়নি। 3 মাসে আর নিজেকে কতটা বদলানো যায়? মানুষ বছরের পর বছর যেটা পারে না। হ্যাঁ, ঠিক বলেছিস, 3 মাসে সব পোলার যায় না। মানুষ বছরের পর বছর পায় না বলতে। তা যাই হোক, এখন তুই অনেক খুশি, তো আমিও খুশি। মন দিয়ে কাজ কর। ঠিক আছে। নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। কিছু বলতে গিয়েও মুখ দিয়ে কথা বের হয় না। স্বাধীন ছাড়া পেয়ে বাইরে বের হয়ে কাজ করতে লাগে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। পুরো বাড়িটা মানুষজন দিয়ে ভরে গিয়েছে। নেহার বান্ধবীরা সবাই চলে আসে। স্বাধীন এক সাইডে বসে মোবাইল দেখতে লাগে। তখনই পাশে এসে নেহার বান্ধবী বসে। ব্যাপার কি? হ্যাঁ, দিন দিন এত হ্যান্ডসাম হচ্ছ, প্রেম টেম পড়েছো নাকি? কি যে বলেন না ম্যাম, আমাদের মতো ছোট লোকের প্রেম ভালোবাসা এটা একদমই মানায় না। আর কই, আমি তো আগের মতোই আছি। বাদ দাও। তা তোমার নাম্বারটা দাও তো। নেহার কাছে অনেকবার চেয়েছি তোমার নাম্বার, কিন্তু দেয়নি কেন কে জানে। স্বাধীন দিতে চায় না। নেহার বান্ধবী জোর করে ফোন কেড়ে নিয়ে নাম্বার তুলে নেয়। উপরে থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে নেহা দেখতে লাগে আর রাগে নিজের শাড়ির আঁচল চেপে ধরে রাখে। এভাবে আর কতদিন? বিয়ে শাদি তো করতেই হবে, বাবা ডাক শুনতেও হবে না? ম্যাম, এসব নিয়ে এখন আর ভাবছি না। আমি আমার মা আর ভাইয়ের ক্যারিয়ার নিয়েই ভাবছি এখন। ও আচ্ছা, তাহলে নেহাদের কোম্পানিতে আর কত কাজ করবে তুমি? আমার পার্সোনাল বডিগার্ড হয়ে থাকো। নেহার বাবা যা তোমাকে বেতন দেয় তার থেকে 3 ডবল বেশি দেব। সরি ম্যাম, আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আঙ্কেল অল্প টাকা দেয়, সমস্যা নেই,
কিন্তু সে যে আমাকে বিশ্বাস করে, এই বিশ্বাসের মূল্যই অনেক অনেক টাকা। কথাটা বলেই স্বাধীন সেখান থেকে উঠে পড়ে। নেহার বান্ধবী রেগে পা দিয়ে জোরে মাটিতে আঘাত করে। অন্যদিকে নেহা কেন জানি মুচকি একটা হাসি দেয়। স্বাধীনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সবাই আনন্দ করতে লাগে। নেহা তার বান্ধবীদের নিয়ে আনন্দ করতে লাগে। এমন সময় বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। সবাই আনন্দ বন্ধ করে বাসার ভিতরে যায়। দেখে নেহার কাজিন স্বাধীনের শার্টের কলার চেপে ধরে বকাবকি করছে। নেহার বাবা এগিয়ে যায়। কি হয়েছে এখানে? আর মা, তুমি স্বাধীনের গলা চেপে ধরে আছো কেন? এইভাবে বাসা ভর্তি মানুষের সামনে অপমান করার মানে কি? আঙ্কেল বলবেন না, এই জানোয়ারের বাচ্চাটার এত বড় সাহস। আরে কি হয়েছে আগে এটা তো বলো। আঙ্কেল বললেন না, কিভাবে যে বলি না, বললে তো আর আঙ্কেল বললেন না, কিভাবে যে বলি না, বললে তো আর হবে না। আমরা রুমে পোশাক চেঞ্জ করছিলাম আর এই কুত্তার বাচ্চা জান্নাতি উকি মেরে আমাদের পোশাক চেঞ্জ করে দেখছিল। কি? ঠাস ঠাস। আপনারা আবার ভাববেন না যে স্বাধীনের গালে থাপ্পড় পড়েছে। নেহা এসে তার কাজিনকে থাপ্পড় মেরেছে। নেহার কাজিন স্বাধীনের কলার ছেড়ে দিয়ে দুই গালে হাত দেয়। দেখ, তুই বোন জন্য বেঁচে গেলি। আজ ওর মতো একটা ছেলেকে মিথ্যা অপবাদ দিতে তোর বিন্দুমাত্র অনুশোচনা কাজ করলো না। আপু বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। ও জানলা দিয়ে আমাদের পোশাক চেঞ্জ করা দেখছিল। দরজা খুলে বাইরে এসে দেখি ও এখন ওইখানেই দাঁড়িয়ে আছে। ভয় পেও না। দেখো মা, তোমার হয়তো কিছু একটা ভুল হচ্ছে। স্বাধীন মোটেও এরকম না। বিশ্বাস করে না, আমি কিন্তু সত্যি কথা বলছি। কাউকে বিশ্বাস করতে হবে না, এখানে তো সিসি ক্যামেরা লাগানো আছে, এটা চেক করলেই তো হয়। তাহলে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে কথা বের হয়ে যাবে। কথাটা বলে নেহা ফোন বের করে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগে। দেখে স্বাধীন নয়, অন্য আরেকটি ছেলে জানালা দিয়ে দেখে তাদের পোশাক চেঞ্জ করা। হয়তো টের পেয়ে গিয়েছিল ছেলেটা, তাই চলে যায়। আর তখনই সেখান দিয়ে স্বাধীন যায়। আর নেহার কাজিনরা ভুল বুঝে স্বাধীনকে মারধর করে। নেহা দেখে সবাইকে দেখায় স্বাধীনকে সবাই ভুল না বুঝে এর জন্য। এইবার মনে হয় বললাম না, এ মোটেই এমন চলবে না। আর এই ছেলেটাকে ওকে আগে এখানে ধরে নিয়ে আয়, তারপরে ওর ব্যবস্থা নিচ্ছি। নেহার কথা শুনে গার্ডস দৌড়ে ছেলেটাকে খুঁজতে লাগে। পরিশেষে ইনভিটেশন রুমে ছেলেটাকে একটা চেয়ারে বসে থাকতে পায়। দৌড়ে নিয়ে আসে, সবার সামনে অপমান করে অনেক। পরিবেশ স্বাভাবিক করার জন্য নেহা আর নেহার বাবা সবাইকে এনজয় করতে বলে। পুনরায় বিয়ে বাড়ি সবার আনন্দে মুখরোচক হয়ে যায়। স্বাধীন সেখানে না থেকে ছাদে চলে যায়। দোলনায় বসে থাকে। নেহা স্বাধীনকে কোথাও খুঁজে না পেয়ে ছাদে এসে দেখে দোলনায় বসে আছে। নেহা স্বাধীনের পাশে বসে। ধন্যবাদ আপনাকে ম্যাম। যেখানে সবাই আমাকে আজে বাজে কথা বলছিল আর সেখানে আপনি কোনো কিছু না বিবেচনা করে আপনার কাজিনকে মারলেন, আমার সামনে এসে দাঁড়ালেন। দেখো, তোমাকে যতটুকু না চেনো তার থেকে বেশি আমি তোমাকে চিনি। আর ওই রকম কোয়ালিটির ছেলে তুমি মোটেও না। সো আমাকে যাই উল্টাপাল্টা কথা বলুক না কেন, আমি ঠিকই বুঝতে পারবো। ধন্যবাদ। আজকে সময় হয়নি তাই দিতে পারিনি। অনেক আগেই কাগজ কমপ্লিট করে রেখেছিলাম, ভেবেছিলাম কখনো দেখা হলে দিব। কিসের কাগজ এটা? ডিভোর্স লেটার আমার সই করা আছে, আপনার সই করলে আমার কাছ থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। স্বাধীনের কথা শুনে নেহা মুচকি একটা হাসি দেয়। তারপরে কাগজটা নিয়ে নিচে চলে যায়। স্বাধীন বেশ কিছুক্ষণ থেকে রাত গভীর হলে বাড়িতে চলে আসে। পরের দিন সকাল হতেই দ্রুত উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেহাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। স্বাধীন গিয়ে সব কাজ করতে লাগে, রান্না বান্না থেকে শুরু করে A to Z। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে যায়। ঠিক তখনই একটা গার্ড এসে স্বাধীনকে ডাকে। স্যার, আপনাকে বড় স্যার ডাকছে তার রুমে। আচ্ছা যান, আর আঙ্কেলকে গিয়ে বলেন আমি এখনই আসছি, এনাদের কাজ বুঝিয়ে দিয়ে। ছেলেটা চলে যায়। স্বাধীন প্রায় 20 মিনিট পর নেহার বাবার রুমের দিকে যেতে লাগে। দেখে নেহা আসছে তার পিছু পিছু। নেহা আর স্বাধীন দুজনে একসঙ্গে ঘরে প্রবেশ করে। নেহা আর স্বাধীন দুজনে অবাক হয়ে নেহার বাবার পাশে থাকা লোকটার দিকে তাকিয়ে থাকে। এই লোকটাকে কি তোমরা চিনো? হ্যাঁ বাবা, চিনি। বাট ইনি এখানে কিভাবে? আমার বন্ধু একসঙ্গে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, তা এ যা বলছে তা সত্যি? হ্যাঁ বাবা, বাট এখন ব্যাস, আমার আর কোনো কথা শুনতে চাই না তোমার কাছ থেকে। আর স্বাধীন, ব্যাস হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না তোমার কাছ থেকে। আর স্বাধীন, তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি। তোমার মাকে এখনই ফোন করে এখানে আসতে বলো। আঙ্কেল প্লিজ বিশ্বাস করেন, দেখেন ওই দিন যা হয়েছে তা ভুল বোঝাবুঝির কারণে আমার আর নেহা ম্যামের দুজনের কারো হাত নেই। আর এখন তো আমরা রাগ করেছো, ভালোই করেছো। তোমার মাকে এখন ফোন দিয়ে এখানে আসতে বলো। এভাবে আর লুকিয়ে কতদিন?
লোক সমাজে যদি কেউ জানতে পারে তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? সরি আঙ্কেল, প্লিজ ক্ষমা করে দিয়েন। ক্ষমা করতে পারি একটা শর্তে, তোর মাকে এখন এখানে ফোন দিয়ে আসতে বলবে। কিন্তু আঙ্কেল, মাকে কেন এখানে আসতে বলবো? দেখেন, এই বিষয়ে মাকে কিছু জানাবেন না। সে এমনিতেই আমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করে। এত চিন্তা করতে হবে না, তোমাকে যা করতে বলেছে তাই করো, আর মনোযোগ দিয়ে তুমি তোমার কাজ করো, গিয়ে যাও। স্বাধীন ধমকে রুম থেকে বের হয়ে যায়। নেহা আসতে যাবে, তার বাবা ডেকে কাছে নিয়ে আসে। তুই তো আমাকে বলতে পারতি, আমি কি তোদের সম্পর্ক মেনে নিতাম না? আর তুই কাউকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, ভালোবাসি, বাট ব্যাস হয়েছে, আর কিছু জানতে চাই না, গিয়ে আনন্দ কর, যা। নেহা অবাক হয়ে যায় তার বাবার কথা শুনে। অন্যদিকে স্বাধীন তার মাকে ফোন করে আসতে বলে, চিন্তিত হয়ে কাজ করতে লাগে। একটু পর তার মা আসে। স্বাধীন তার মাকে নেহার বাবার রুমে নিয়ে যায়। নেহার বাবা বের হতে বললে স্বাধীনকে বের হয়ে চিন্তা করতে লাগে আর রুমের সামনে পায়চারি করতে লাগে। এমন সময় নেহা স্বাধীনকে এমন করতে দেখে কাছে এগিয়ে এসে বলে, এত কি চিন্তা করতেছিস তুই? আঙ্কেল মাকে কেন ডেকে আনতে বলল? যদি মাকে এসব বলে তাহলে তো সে আমাকে মেরেই ফেলবে, তাই চিন্তা করছি। চিন্তা করিস না, যা হবার তাই হবে। আমি আন্টিকে বুঝিয়ে বললে বুঝতে পারবে। তুই তোর কাজ কর গিয়ে। নেহার কাছ থেকে রেসপন্স পেয়ে স্বাধীন এসে পুনরায় কাজ করতে লাগে। দেখতে দেখতে বরপক্ষ চলে আসে। সবাই আনন্দ করতে লাগে। খাওয়ার পর্ব শেষ হলে বিয়ের কার্যক্রম শুরু হয়। একটু পর কাজী সাহেব পাশে বিয়ে পড়ানো শুরু করে। তখনই পাশ থেকে নেহার বাবা বলে, কাজী সাহেব, আজকে কিন্তু 2টা বিয়ে হবে, আমার ছেলের প্লাস মেয়ের। নেহার বাবার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সব থেকে বেশি নেহা আর স্বাধীন অবাক হয়। এত অবাক হওয়ার কিছুই নেই, ছেলেটা আমাদের অনেক পছন্দ, তাই আমরা চাচ্ছি 2 ছেলে আর 2 মেয়ের একসাথে বিয়ে দিতে। সো সবাই বিয়েটা আরো বেশি এনজয় করবেন। নেহার বাবার কথা শেষ না হতেই সবাই চিৎকার দিয়ে ওঠে। অন্যদিকে নেহা অশ্রুসূচক চোখে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীনও নেহার দিকে ছলছল দৃষ্টিতে তাকায়। নেহা ধীরে স্বাধীনের কাছে যায়, হাত টেনে ধরে ভিড় থেকে খানিকটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। দেখ, আমি জানি তুই আমাকে অপছন্দ করিস। প্লিজ একবার খালি স্বীকার কর। দেখ, আমি বাবাকে ম্যানেজ করছি। সরি ম্যাম, অনেক সময় হয়ে গিয়েছে। আর আঙ্কেল সবার সামনে বলেও ফেলেছে, সো আমি চাই না আঙ্কেলের মান সম্মান নষ্ট হোক। আমি দোয়া করি যার সাথে আঙ্কেল আন্টি আপনার বিয়ে দিতে চায় তাকে নিয়ে সুখে থাকেন। বাট বিশ্বাস কর, আমি তো তোকে ছাড়া একদমই সুখে থাকতে পারবো না। তোকে ছাড়া প্রতিটা সেকেন্ড আমারও ঘন্টার মতো মনে হয়। 3 মাস আমার কাছে 30 বছর লেগেছে। আমি পারবো না তোকে ছাড়া দূরে থাকতে। ম্যাম আমাকে কথা দেন প্লিজ, কিছু করবেন না, কোনো সিন ক্রিয়েট করবেন না। আঙ্কেল যার সঙ্গে বলে তাকেই বিয়ে দিবেন, যদি না বলেন তাহলে আমি এই ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিব। স্বাধীনের কথা শুনে নেহা কান্না করে ফেলে মাটিতে হামাগুড়ি খেয়ে যায়। স্বাধীনের পা ধরতে গেলে স্বাধীন সরে যায়। নেহা কিছুই বলে না, সেখানেই বসে থাকে আর কান্না করতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করে। নেহার ভাইয়ের বিয়ে সম্পন্ন হলে তখনই নেহা উঠে তার বাবার কাছে যায়। নেহাকে তার বাবা সোফায় বসায়। এদিক ওদিক তাকিয়ে স্বাধীনকে দেখে এক জায়গায় দাঁড়িয়ে আছে। নেহার বাবা গিয়ে স্বাধীনের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে, নেহার পাশে বসিয়ে দেয়। নেহা পাশে তাকিয়েও দেখে না। তারপর দুজনের বিয়ে শুরু হয়। নেহা কবুল বলতে গিয়েও বলে না। অনেকটা সময় পর বলে সাইন করে দেয়। নেহা মাথা নিচু করে কান্না করে আর সেখানেই বসে থাকে। স্বাধীন অবাক হয়ে যায়, কি হলো? দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। নেহাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে আসে সবাই। অনেক আনন্দ করছে। স্বাধীনকে দেখে তখনই তার মা এসে পাশে দাঁড়ান। তোকে অনেক কষ্ট করে বড় করেছি, একটু বড় হতেই